প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। গতকাল ছিল 15ই আগস্ট, আর এই উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে অনেকেই মূল্যায়ন করেছেন। বিভিন্ন লেখক, বিভিন্ন বিশ্লেষক নানাভাবে তাকে মূল্যায়ন করেছেন। প্রতি বছরই আসলে এই সময়টিতে তার নতুনভাবে মূল্যায়ন শুরু হয়। এক একজন এক একভাবে মূল্যায়ন করেন, যার যার পার্সপেক্টিভস কেমন আছে সেটির উপর নির্ভর করে বিষয়টি, আর এটি খুবই স্বাভাবিক। তো আমি নিজেও অনেকেরই বিশ্লেষণ, মূল্যায়ন তার সম্পর্কে 15ই আগস্ট উপলক্ষে, 15ই আগস্টের আগে থেকে পড়া শুরু করেছিলাম। গতকালও পড়েছি, আজও পড়ছি। তো আমি গতকাল পড়েছিলাম আমার প্রিয় লেখক মহিউদ্দিন আহমেদের একটি বিশ্লেষণ, একটি মূল্যায়ন, শেখ মুজিবুর রহমানের একটি মূল্যায়ন। তো তিনি আমার প্রিয় লেখকদের একজন। তার লেখা বরাবরই সুখপাঠ্য হয়ে থাকে, আর মুক্তিযুদ্ধ বা রাজনীতি বিষয়ের তার বিশ্লেষণ তো কথাই নেই। আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের, এবং আমি বিশ্বাস করি আপনারাও অনেকেই তার লেখার ভক্ত। তো তিনি গতকাল যে লেখাটি লিখেছেন শেখ মুজিবুর রহমান সম্পর্কে, একটি নির্মোহ বিশ্লেষণ আমার বিবেচনায়। আমার খুবই ভালো লেগেছে। একটি লাইনও আমি ওখানে পাইনি যে যার সঙ্গে আমি দ্বিমত করতে পারি, এতটাই ভালো লেগেছে লেখাটি। তো আমি বরাবরই এটি করে থাকি, আমার প্রিয় কোনো লেখকের পছন্দের লেখা আমি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে অনেক সময় পেশ করি। আমি সেই লেখাটি হুবহু পড়ি এবং আমার কোনো বিশ্লেষণ থাকলে সেটি দেই। তো আজও আমি লোভ সংবরণ করতে পারলাম না এই লেখাটি আমার প্রিয় দর্শকদের সঙ্গে শেয়ার করবার ব্যাপারে। তা আমি শুরু করছি কথা না বাড়িয়ে। তিনি কি লিখেছিলেন তার নির্মোহ বিশ্লেষণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাউকে কোনো কষ্ট করতে হবে না, শুধু চোখ বন্ধ করলে কান খোলা রাখলেই হবে। আপনি লেখার মধ্যে ঢুকে যাবেন, না ঢুকে আপনার কোনো উপায় নেই। এতই সহজ সরলভাবে জটিল রাজনৈতিক বিষয়গুলো তিনি ব্যাখ্যা করেন যে সেটি শুনতে বা বুঝতে কারো কোনো কষ্ট হয় না। তাই আমরা শুধু কান খাড়া রাখলেই হয়ে যাবে। আমি পড়ছি, দয়া করে শুনবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আগাম। তো হেডলাইন ছিল এই লেখাটির, শেখ মুজিব যেভাবে দ্বিতীয়বার খুন হলেন, মহিউদ্দিন আহমেদ। প্রথম আলোর জন্য তিনি লেখাটি লিখেছিলেন। শুরু করছি। শেখ মুজিব যেভাবে দ্বিতীয়বার খুন হলেন। আমরা কথা বলছি 15ই আগস্ট নিয়ে। আজ কারো চোখে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, কারো কাছে নাজাত দিবস। দিনটির সঙ্গে জড়িয়ে আছেন শেখ মুজিবুর রহমান। এদেশে একটা রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক গৃহযুদ্ধ চলছে 60-এর দশক থেকেই। একদল মনে করেন শেখ মুজিব না জন্মালে বাংলাদেশ হতো না, আরেক দল মনে করেন মুজিব হচ্ছেন জাতীয় বিশ্বাসঘাতক। একদল মুজিবের মাজার গড়ে তার বন্দনায় ব্যস্ত, অন্য দলটি তার বাড়ি ভাস্কর্য ভাঙেন। তারা একে অপরের ধ্বংস চান। দু দলই আছেন বাঘা বাঘা বুদ্ধিজীবী। বিপরীত মেরুর এই চিন্তার মধ্যে একটি নিষ্পত্তির সম্ভাবনা অকল্পনীয়। পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোকে আওয়ামী লীগের নেতা তাজউদ্দিন আহমেদ মনে করতেন বাঙালির পয়লা নম্বর শত্রু, আর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে মনে করতেন 2 নম্বর শত্রু। অনুগতরা তো সবসময় সুন্দর সুন্দর কথা বলেন, প্রশস্তি গাথা লেখেন। কেউ কেউ বলেন একটি লোক কেমন তা জানতে হলে তার শত্রুরা কি বলে সেটি জানা দরকার। শত্রুর চোখে কেমন ছিলেন মুজিব, তার সম্পর্কে এই 2 শত্রু কি বলেছেন তা উল্লেখ করছে। ভুট্টো বলেছেন, 71-এর জানুয়ারিতে যখন ঢাকায় যাই, তখন আমি শেখ মুজিবুর রহমানকে ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছি। তাকে আমার মনে হলো অসম্ভব বিনয়ী। যে বিষয়গুলো সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে সেসব নিয়ে তিনি যুক্তি সহকারে এবং দৃঢ়তার সঙ্গে কথা বলেন। যেসব ব্যাপারে তার ধারণা নেই সেই বিষয়গুলো তিনি অল্প কথায় সারেন। বৈশ্বিক প্রেক্ষাপট সম্পর্কে তার গান ভাষা ভাষা এবং কিছু মৌলিক বিষয়কে খুব সহজ চোখে দেখেন। আমার ধারণা ভুল হতে পারে, যদিও মুজিবুর রহমানের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো পূর্ব সংস্কার নেই। পূর্ব সংস্কার শব্দটিকে আমরা ইংরেজিতে অনেক সময় ভালো বুঝি, প্রেজুডিস বলি আমরা ইংরেজিতে। কারো সম্পর্কে প্রিকনসিভ নোশন, অর্থাৎ আগে থেকে কিছু ধারণা নিয়ে বসে থাকা এবং ওইভাবে বিশ্লেষণ করা লোকটিকে, সেই বদ্ধমূল ধারণার বশবর্তী হয়ে। তো তিনি সেটি বলেছেন, কোনো পূর্ব সংস্কার মুজিব সম্পর্কে ভুট্টোর ছিল না। মুজিবের কাছে ন্যায্যতা হলো বাংলার স্বাধীনতা, আর আমার কাছে হলো পাকিস্তান টিকিয়ে রাখা। মুজিব মনে করেন 6 দফা হলো জনগণের সম্পত্তি, আমার কাছে জনগণের সম্পদ হলো পাকিস্তান। আমাদের মতাদর্শ ছিল সাংঘর্ষিক। জুলফিকার আলী ভুট্টো, দ্য গ্রেট ট্র্যাজেডি। তো দ্য গ্রেট ট্র্যাজেডি একটি বেশ আলোচিত বই।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পরে পরে বইটি প্রকাশিত হয়েছিল। পাকিস্তান পিপলস পার্টি প্রকাশ করেছিল বইটি। আর এটি আসলে অনেকে মনে করেন ভুট্টোর একটি সেলফ ডিফেন্স, অর্থাৎ এই বইয়ের মাধ্যমে তিনি যা লিখেছেন নিজেকে ডিফেন্ড করবার চেষ্টা করেছেন। তিনি এখানে ইয়াহিয়া খানকে, আমি একটু ওই বই সম্পর্কে বলছি যেটি এখানে নেই বিশ্লেষণ। তো ইয়াহিয়াকে তিনি দোষারোপ করেছেন, যুক্তরাষ্ট্র এবং চীনের ভূমিকা নিয়ে কথা বলেছেন, তারপর রাশিয়ার ভূমিকা নিয়ে কথা বলেছেন, এই বইতে আলোচনা করেছেন, সব পক্ষকে বিশ্লেষণ করেছেন, দোষ কাকে কাকে দেয়া যায় পাকিস্তান বিভক্তির জন্য, বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার জন্য দিয়েছেন তিনি যথেষ্ট পরিমাণে। তবে সব কিছু ছাপিয়ে তার আত্মপক্ষ সমর্থন উঠে এসেছে এবং মনে হয়েছে যে তার কোনো দোষ নেই, তার কোনো ভূমিকাই ছিল না। পাকিস্তান যে ভেঙে গেল বা নতুন বাংলাদেশের সৃষ্টি হলো, তারা পাকিস্তান ধরে রাখতে পারলো না, এই বিষয়ে তার তেমন কোনো দায় নেই, এরকমই উঠে এসেছিল সেই বইতে, সে আলোচনায়। তো ফিরে আসি মহিউদ্দিন আহমদের বিশ্লেষণে। মুজিব সম্পর্কে ইয়াহিয়ার ধারণা সম্পূর্ণ বিপরীত। মুজিবকে আমি আবেগতাড়িত, প্রচার সর্বস্ব ও অপরিপক্ক লোক মনে করি, ইয়াহিয়া মূল্যায়ন করছেন মুজিবের। ছাত্রনেতা হিসেবে তার শুরু, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। সোজা কথায় তিনি হলেন একজন আন্দোলনকারী, চিন্তা ও বিশ্লেষণ করার ক্ষমতা তার নেই। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তাকে খুব সহজেই প্রলোভিত করা যায়, অর্থাৎ লোভ দেখানো যায়। তার সবচেয়ে খারাপ দিক হলো তিনি কথা রাখেন না, তার উপর ভরসা করা যায় না। মুজিব সম্পর্কে আমার মূল্যায়ন হলো, নিজেকে যতই চালাক এবং অন্যের দুর্বলতার সুযোগ নেওয়ার ক্ষমতা তার আছে বলে মনে করুন না কেন, আসলে তিনি বোকা। যে কোনো সুবিধাবাদী লোক তাকে প্রতারিত করতে পারে। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর এবং ভুট্টোর ফাঁদে পড়েছেন। ইয়াহিয়া আবার বলছেন তিনি ভুট্টোর ফাঁদে পড়েছেন, বেশ ইন্টারেস্টিং। তাকে নিয়ে কে কি করছে এটা তিনি বোঝেননি। 1978 সালে লাহোর হাইকোর্টে রিট আবেদনে সংযুক্ত ইয়াহিয়া খানের জবানবন্দি, অর্থাৎ ভুট্টোর সম্পর্কে ইয়াহিয়া খানের এই মূল্যায়ন এবং শেখ মুজিব সম্পর্কে তার এই মূল্যায়ন, হাইকোর্টে যে রিট হয়েছিল 78 সালে, সেই রিটে পড়ে শোনানো হয়েছিল। রেফারেন্সটি সেখান থেকে এসেছে। ভুট্টো পাকিস্তান ভাঙার জন্য মুজিবকে দায়ী করেছেন, ইয়াহিয়া পাকিস্তান ভাঙার জন্য মুজিব এবং ভুট্টো উভয়কে দায়ী করেছেন। এটা অস্বীকার করার উপায় নেই। 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে শেখ মুজিব দেশের প্রধান নেতা হিসেবে আবির্ভূত হন এবং পাকিস্তানিদের সঙ্গে দর কষাকষির ম্যান্ডেট পান। আলোচনা ভেঙে গেলে 25 মার্চ রাতে পাকিস্তানের সামরিক বাহিনী হামলা চালায়। সঙ্গে সঙ্গে বাঙালির প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে যায়। মুজিব গ্রেপ্তার হয়ে পাকিস্তানে যান, অন্যরা গ্রেপ্তার এড়িয়ে যান ভারতে। রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির অন্যতম নেতা গিওর্গি ভ্যালেন্তিনোভিচ প্লেখানভ 1898 সালে ইতিহাসে ব্যক্তির ভূমিকা নামে একটি বই লিখেন। তার মতে মানুষ তার ব্যক্তিগত গুণাবলীর কারণে ইতিহাসে বিশিষ্ট হয়ে ওঠেন, মহান। তার মধ্যে এমন সব গুণের সমাবেশ ঘটে যার ফলে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে গিয়ে তিনি হয়ে ওঠেন মহান। তারা হলেন ম্যান অব ডেস্টিনি, নিয়তির সন্তান। তারা এমন সব চিন্তা নিয়ে আসেন মানুষের মনোজগতে যা প্রচ্ছন্ন থাকে, তারা এটাকে নাড়া দেন, উস্কে দেন, ধারালো করেন। মুজিব এই কাজটা করেছিলেন। মুজিব অনুপস্থিত থাকলেও তার নামেই মুক্তিযুদ্ধ হয়েছে। গ্রামের মানুষ তার জন্য নফল রোজা রেখেছেন। একসময় দেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে। 72-এর 10 জানুয়ারি শেখ মুজিব দেশে ফিরে সরকারের হাল ধরেন। এই পর্বের তিনি নায়ক। 72 থেকে 75 এই সময়টা ছিল টালমাটাল। দেশটা গরিব, মানুষের আকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া। রাষ্ট্র নতুন, জন আকাঙ্ক্ষার সঙ্গে মুজিব তাল মিলিয়ে চলতে পারেননি। রাষ্ট্র ও সরকারের সেই সক্ষমতা ছিল না। ছিটে ফোটা কিছু আইন বানিয়ে এবং সংবিধানের প্রস্তাবনায় মনোরম শব্দাবলী বসিয়ে ঔপনিবেশিক কাঠামো এবং স্থিতাবস্থা রেখে দেন তিনি। লাগামহীন মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, সরকারি দলের লোকদের লুটপাট আর সন্ত্রাস, বিরোধী দলের দায়িত্বহীন আচরণ, দুর্ভিক্ষ সামলাতে সরকারের ব্যর্থতা, একদলীয় বাকশাল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজের হাতে সর্বময় ক্ষমতা নিয়ে নেওয়া, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেওয়া, সামরিক অসামরিক দ্বন্দ্ব, এগুলোই একটা ভয়ঙ্কর পরিবর্তনের শর্ত তৈরি করে দিয়েছিল।
চাটুকার পরিবেষ্টিত মুজিব মানুষের মন বুঝতেই পারেননি। পরিবর্তনটি এলো ৭৫-এর ১৫ই আগস্ট। ১৫ই আগস্ট মুজিব সপরিবারে নিহত হন। এর দুটি দিক আছে। ১, সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন। ২, সরকারের সঙ্গে সংশ্লিষ্টতাবিহীন লোকেদের ঠান্ডা মাথায় খুন করা। তিনি মুজিব পরিবারের অন্য সদস্যদের কথা বলছিলেন। বাকশাল ছাড়া সব দল এই অভ্যুত্থানকে স্বাগত জানায়। মুজিবের সমর্থকেরা ওই সময় কেউ পথে বের হননি। তারা কেউ হতবাক, কেউ কিংকর্তব্য বিমূঢ়, কেউ গ্রেপ্তার, কেউ পলাতক। চাটুকারেরা মুহূর্তেই হাওয়া। ক্ষমতায় যাওয়ার আগে তিনি ছিলেন স্মরণকালের জনপ্রিয়তম নেতা। তিনি ক্ষমতাচ্যুত হলেন জনবিচ্ছিন্ন স্বৈর শাসক হিসেবে। ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের দ্য প্যাট্রিয়ট কবিতার বিয়োগান্ত প্রতিচ্ছবি দেখলাম আমরা। ১৯৭৬ সালে সামরিক শাসনের অধীনে রাজনৈতিক দল বিধির আওতায় আওয়ামী লীগের পুনর্জন্ম হয়। দলের ভাঙন ঠেকাতে ১৯৮১ সালে আসা হয় নয়াদিল্লি থেকে। দলের ভাঙন ঠেকাতে ১৯৮১ সালে মুজিব কন্যা শেখ হাসিনাকে সভানেত্রী বানিয়ে নিয়ে আসা হয় নয়াদিল্লি থেকে। শুরু হয় রাজনৈতিক নেতৃত্বের পারিবারিক পরম্পরা। হাসিনার মিশন শেখ মুজিবের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। ২ পর্বে ৪ মেয়াদে ক্ষমতার চূড়াই থেকে তিনি এটি করেন। সরকারি অফিসের দেয়ালে সরকার প্রধানের পাশাপাশি মুজিবের ছবি প্রদর্শিত হতে থাকে। অগুনতি শিক্ষা প্রতিষ্ঠান সরকার স্থাপনায় তার নাম জুড়ে দেওয়া হয়। সেই সঙ্গে মুজিব পরিবারের কাছের ও দূরের সব সদস্যের নামে হয় নানান স্থাপনা। হাসিনা দেশটাকে পারিবারিক তালুক বানিয়ে ফেলেন। সেই সঙ্গে চলে লুটপাট, দুঃশাসন, ভিন্নমত দমন, গণগ্রেপ্তার, হত্যা ও গুম। নির্বাচনী ব্যবস্থা তছনছ করে নিয়মতান্ত্রিক উপায়ে তাকে সরানোর কোনো পথ তিনি রাখেননি। এভাবেই তার পতনের সব শর্ত নিজেই তৈরি করেন, যেমনটি করেছিলেন তার পিতা। অবশেষে এলো সেই ডি-ডে, ২৪-এর ৫ আগস্ট। এক্ষেত্রে পিতার সঙ্গে কন্যার একটি অমিল আছে। পিতা পালাননি, বুলেটে তার শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল। কন্যা প্রাণ ভয়ে চম্পট দেন, আত্মীয়দের নিরাপদে দেশ ছাড়ার সুযোগ করে দেন, অনাত্মীয়দের ফেলে যান। ৭৫-এর পরে মুজিবের ভাবমূর্তি যেটুকু পুনরুদ্ধার করা হয়েছিল হাসিনার বাড়াবাড়িতে সেটি ধসে যায়। আওয়ামী বলয়ের বাইরে নাগরিকদের কাছে হাসিনা ফেসিস্ট, আর মুজিব হয়ে যান ফেসিবাদের আইকন। হাসিনার অপশাসনের দায় মুজিবের নয়। যেহেতু হাসিনা মুজিব নামক বটিকা ফেরি করে দেশ শাসন করতেন, স্বাভাবিকভাবেই মুজিব গণরোষের শিকার হন। দেশে মুজিব বিরোধী মনস্তত্ত্ব জোরালো হয়ে ওঠে। অখণ্ড পাকিস্তান তত্ত্বের ফেরিওয়ালারা সেই স্রোতে সওয়ার হন তাদের পুরনো হিসাব মেলাতে। অখণ্ড পাকিস্তান তত্ত্বের ফেরিওয়ালারা সেই স্রোতে সওয়ার হন তাদের পুরনো হিসাব মেলাতে। এই বাক্যটি তিনি সম্ভবত বলেছেন মুজিবের মূর্তিগুলো ভাঙা হলো সব জায়গায়, ঢাকা শহরে এবং অন্যান্য জায়গায়। মুজিবের বাড়ি ভাঙা হলো ৩২ নম্বর। তো তিনি হয়তো ইঙ্গিত করেছেন যে এই কাজগুলোতে দক্ষিণপন্থীদের আগ্রহ বেশি ছিল এবং তাদের নেতৃত্বে এটি হয়েছে। তো আমি শুধু এই লাইনটিতে সামান্য একটু আমার নিজের বিশ্লেষণ করতে চাই। সেটি হলো, আসলে এটি পুরোপুরি দক্ষিণপন্থীদের কাজ ছিল, উগ্র ধর্মতাত্ত্বিক দলগুলোর কাজ ছিল। বিষয়টি এরকম না। আমি পোলাইটলি তার সঙ্গে এখানে একটু দ্বিমত করছি। মুজিব শুধু দক্ষিণপন্থীদের রোষের শিকার হয়েছিলেন, বিষয়টি এরকম না। শুধু পাকিস্তানপন্থীরা সুযোগ পেয়ে অনুকূল পরিবেশে পুরনো হিসাব মিলিয়ে নেবার চেষ্টা করেছিল, বিষয়টি সেরকমও না। বিষয়টি আসলে মুজিব সত্যিকার অর্থেই গণরোষের শিকার হয়েছিলেন। হ্যাঁ, সেখানে দক্ষিণপন্থীরা ছিলেন না সেরকম না, কিন্তু পুরোপুরি দক্ষিণপন্থার কাজ এটি ছিল না। মানুষ এতটাই নির্যাতিত, এতটাই নিপীড়িত হয়েছিলেন, সমাজের একটি বিশেষ শ্রেণী, তাদের পরিবারের লোকেরা গুম হয়েছিলেন, তাদের পরিবারের লোকেরা খুন হয়েছিলেন, তারা মামলা মোকাবেলা করেছিলেন বছরের পর বছর। অন্তত বিএনপির লোকেরা ১৫ বছর বাড়িতে ঘুমাতে পারেননি। অনেক লোক, বিএনপির অনেক নেতাকর্মী, যাদের কাউকে কাউকে চিনি, সীমাহীন দুঃখ, দুর্দশা, নির্যাতন, জুলুম তারা সহ্য করেছিলেন। তারা হয়ে উঠেছিলেন মজলুম, মজলুমের চেহারা, মজলুমের প্রতিচ্ছবি। তো সেই মানুষেরা কেন মুজিবের মূর্তিকে পূজা করবে? কোনো কারণ আছে কি? তাদের দক্ষিণপন্থী হবার কোনো প্রয়োজন আছে কি? ধর্মীয় উগ্রবাদ লালন করবার কোনো দরকার আছে কি? নেই। তো আমি শুধু এই লাইনটির সঙ্গে সামান্য দ্বিমত পোষণ করেছি। হাসিনা প্রাণে বাঁচেন, জনরোষ গিয়ে পড়ে মুজিবের উপর।
এবং মুজিবের মূর্তির উপর, মুজিবের মিউরালের উপর। এই লাইনগুলো আমি যোগ করছি। ঝড় বয়ে যায় তার নামে করা সব স্থাপনা, ভাস্কর্য আর 32 নম্বর বাড়িটির উপর। 75-এর 15 আগস্ট তিনি বুক পেতে গুলি নিয়েছিলেন। 24 এসে হাসিনা তার মৃত পিতার দ্বিতীয় মৃত্যু নিশ্চিত করেন। এটি ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। মহিউদ্দিন আহমদ, লেখক ও গবেষক। ঠিক এই কথাগুলি আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম কিছুদিন আগে, 15 আগস্টের অনেক অনেক আগে আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম, আমার মূল্যায়নটি ঠিক এরকমই ছিল। আমি বলেছিলাম যে হাসিনা তার পিতাকে হত্যা করেছে, এবং আমি আমার একাধিক ভিডিওতে বলেছিলাম আমি হাসিনার একটি বিচার চাই, অন্যেরা অন্য রকমের বিচার চায়, অনেক কিছু চায়, অনেক মামলা মোকদ্দমা অভিযোগ তার বিরুদ্ধে আছে। আমি একটি অভিযোগ করতে চাই ব্যক্তি হিসেবে, এই দেশের একজন নাগরিক হিসেবে। আমি মুজিব হত্যার বিচার চাই। নোবডি কিল মুজিব, হাসিনা ডিড। সেই জন্য আমি হাসিনার বিচার চাই। হাসিনার বিরুদ্ধে আমি একটি গণহত্যার মামলা করতে চাই, এবং সেই গণহত্যাটি তিনি করেছেন তার পিতাকে। তার পিতা নিহত হয়েছেন হাসিনার হাতে, দ্বিতীয়বারের এবং শেষবারের মতো। তার আর নিহত হবার দরকার হবে না। হাসিনা তার কফিনে শেষ পেরেকটি মেরে দিয়েছেন, তার ইমেজের কফিনে শেষ পেরেকটি মেরে দিয়েছেন। তার আর দ্বিতীয়বার উঠে আসবার প্রয়োজন হবে না। যেহেতু তার ইমেজটি দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হবে না, তাই তার নিহত হবার আর কোনো সম্ভাবনা নেই। ফুল স্টপ। ভালো থাকবেন প্রিয় দর্শক।